প্রিয় আমার সকল ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, খুব শীঘ্রই রেজাল্ট বেরোবে। এবার উচ্চ মাধ্যমিক শেষের পর্বে, আর দু একটা পরীক্ষা বাকি আছে, হলেই শেষ হবে। আর আমি এবার আজকে যেটা দেবো সেটা হলো নবম শ্রেণীর বাংলা। এই বাংলা ধীবর বৃত্তান্ত থেকে আজকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আশা করি যারা নবম শ্রেণীতে উঠেছো তাদের জন্য খুবই উপকার, তারা এইগুলো পড়বে এবং দরকার হলে লিখে রাখবে। আমি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসছি, তোমরা পড়তে থাকো। আর যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হওনি এখনও, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা অল বটন টিপে দাও, তাহলে আমার আগের ও পরের নোটিফিকেশানগুলো তোমরা পাবে এবং আমি ভবিষ্যতে কী আরও দেবো সেইগুলোও তোমরা জানতে পারবে। ঠিক আছে, সবাই শুনতে থাকো বা লিখতে থাকো। আজকে ধীবর বৃত্তান্ত থেকে আমার প্রথম প্রশ্ন থাকছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে কোন কোন চরিত্রে উল্লেখ পাওয়া যায়? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে চরিত্রগুলি হলো জানুক, সূচক নামে দুই রক্ষী, নগরপাল, রাজশ্যালক ও ধীবর। এবার বলবে এজিয়ান শকুন্তলম নাটকের কোন অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে? অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে দুষ্মন্ত কি করেছিলেন? মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন এবং তাকে রেখে রাজধানীতে ফিরে এসেছিলেন। নেক্সট প্রশ্নে, তপবনে রাজার দূতকে প্রত্যাশা করা হয়েছিল কেন? তপবনে রাজার দূতকে প্রত্যাশা করা হয়েছিল এইভাবে যে শকুন্তলার খোঁজ নিতে সেখানে আসবে। নেক্সট প্রশ্ন, ঋষি দুর্বাসা যখন তপবনে এসেছিলেন তখন শকুন্তলার অবস্থা কেমন ছিল? ঋষি দুর্বাসা যখন তপবনে এসেছিলেন তখন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন থাকার কারণে অন্যমনস্ক ছিলেন। নেক্সট প্রশ্ন, ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন? স্বামীর চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা আশ্রমে ঋষি দুর্বাসার আসলে তার উপস্থিতি টের পান না, এতে ঋষি দুর্বাসা অপমানিত বোধ করেছিলেন, যেহেতু তিনি একটু অন্যমনস্ক ছিল স্বামীর চিন্তায়, সেই জন্য। নেক্সট প্রশ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন? ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন শকুন্তলাকে যে যার চিন্তায় মগ্ন থাকার কারণে শকুন্তলা তাকে লক্ষ্য করেনি, তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন? ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে। নেক্সট, সখীরা কোন জিনিসকে ভবিষ্যতে স্মৃতিচিহ্ন ভেবেছিলেন? দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় নেওয়ার সময় শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন তাকেই সখীরা ভবিষ্যতে স্মৃতিচিহ্ন ভেবেছিলেন। নেক্সট প্রশ্ন, মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফেরার পরে কি করছিলেন? মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফেরার পরে শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করেছিলেন। নেক্সট, শকুন্তলা দুষ্মন্তকে আংটি দেখাতে পারেনি কেন? কারণ শকুন্তলা অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলা আংটি খুলে জলে পড়ে যাওয়ায় শকুন্তলা দুষ্মন্তকে আংটি দেখাতে পারেনি। রাজসভায় শকুন্তলা অপমানিত হয়েছিল কেন? রাজসভায় দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে না পারায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন। রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ কি ছিল? রাজা দুষ্মন্তের শ্যালকের কাজ ছিল নগর রক্ষা করা। রক্ষীরা কাকে কিভাবে সঙ্গে নিয়ে প্রবেশ করেছিলেন? পিছনে হাত বাঁধা অবস্থায় এক ধীবরকে সঙ্গে নিয়ে রক্ষীদের প্রবেশ ঘটেছিল। নেক্সট প্রশ্ন, আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কি ছিল? জেলেটি তার বাসস্থান শত্রুবতারে বলে জানিয়েছিলেন। নেক্সট, ধীবরে পাওয়া আংটি কেমন ছিল? ধীবরে পাওয়া আংটি ছিল মণি খচিত ও রাজার নাম খোদাই করা। নেক্সট, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? কে কখন এ কথা বলেছে? ধীবর যখন বলে যে সে একজন জেলে এবং সাবতারে তাকে, তখনই দ্বিতীয় রক্ষী আলোচ্য মন্তব্যটি করেছেন। পুরুষ চরিত্রটি কিভাবে সংসার চালানোর কথা বলেছেন? পুরুষ অর্থাৎ জেলে চরিত্রটি জাল, বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালানোর কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, শুনুন মহাশয় এরকম বলবেন না। এখানে কি না বলার কথা বলা হয়েছে? এখানে ধীবরটি রাজা শ্যালককে ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গবিদ্রুপ না করার কথা বলেছেন। ধীবর চরিত্রটি জীবিকা বিষয়ে কি বলেছেন? ধীবরের মতে যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। ধীবর আংটিটি কীভাবে পেয়েছিল? ধীবর একটি রুই মাছ টুকরো করে কাটতে গিয়ে মাছের পেটের মধ্যে মসি মুক্তায় ঝলমলে আংটিটি দেখতে পেয়েছিল। নেক্সট প্রশ্ন, এই অবশ্যই
গোসাপ খাওয়া জেলে হবে। শ্যালক এই সন্দেহ করেছিল কেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজা শ্যালক এরকম সন্দেহ করেছিল। হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। পুরুষটি হাত বাঁধা কেন? পুরুষটির কাছে রাজা দুষ্মন্তের আংটি পাওয়া গেলে তাকে চোর সন্দেহে হাত বেঁধে রেখেছিল। আপনারা নেক্সট প্রশ্ন, আপনারা শান্ত হন। বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ করছেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে আলোচ্য উক্তিটি। বক্তা এবং নাট্যাংশের প্রধান চরিত্র ধীবর দুই নগরক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে কি তোকে সৎ ব্রাস বিবেচনা করে রাজা এটা দান করেছেন? সৎ ব্যক্তি বলে বিবেচনা করে? কোন রাজার কথা বলা হয়েছে এখানে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশের প্রথম রক্ষীর এই সংলাপে রাজা বলতে রাজা দুষ্মন্তের কথা বলা হয়েছে। আপনারা অনুগ্রহ করে শুনুন কোন কথা বক্তা শোনাতে চেয়েছেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে আলোচ্য উক্তিটি বক্তা ধীবর নগরক্ষীর কাছে নিজের পরিচয় কীভাবে সেই রাজার আংটিটি পেয়েছে তা সেই কথা শোনাতে চেয়েছে। এবার নেক্সট প্রশ্ন, ব্যাটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বক্তা আসলে কোন কথা জিজ্ঞাসা করেছিল? উদ্ধৃতাংশে বক্তা দ্বিতীয় রক্ষী আসলে জানতে চেয়েছিল রাজার নাম খোদাই করা মণিখচিত আংটিটি ধীবর কোথায় পেয়েছে। নেক্সট প্রশ্ন, তা আপনি যা আদেশ করেন কোন আদেশের কথা এখানে বলা হয়েছে? ধীবরকে বাধা না দিয়ে যেন আগাগোড়া সব কথা বলতে দেওয়া হয়, এই আদেশের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, জানুক এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এখানে থেকে বক্তা কোন সিদ্ধান্ত পৌঁছেছিলেন? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসায় বক্তা সিদ্ধান্ত পৌঁছেছিলেন যে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। নেক্সট প্রশ্ন, ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ কখনো নির্দয় হয়ে থাকেন বা এটা আমরা নেক্সট প্রশ্নের উত্তর যাচ্ছি। ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞী পণ্ডববধের সময় নির্দয় হয়ে থাকে, মানে পশুবধের সময়, অর্থাৎ ধীবরের কথা মতো বেদজ্ঞ ব্রাহ্মণও যজ্ঞী পশুবধের সময় নির্দয় হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, আমার হাত দুটো নিষ্পিস করছে, বক্তা হাত দুটো কিসের জন্য নিষ্পিস করছে? হত্যার আগে ধীবরের গলায় পরানোর জন্য ফুলের মালা গাঁথতে প্রথম রক্ষী হাত দুটো নিষ্পিস করছে। রাজা শ্যালক রাজার কাছ থেকে ফিরে এসে কি বলেছিলেন? ধীবরের কথা সত্য প্রমাণিত হওয়ায় রাজার কাছ থেকে ফিরে এসে রাজ শ্যালক ধীবরকে ছেড়ে দিতে বলেছিলেন। নেক্সট প্রশ্ন, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? ধীবরের এই সমস্যা কীভাবে মিটেছিল? মহারাজ খুশি হয়ে আংটির সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ায় ধীবরের সংসার চালানোর সমস্যা মিটে যায়। নেক্সট প্রশ্ন, আংটিটি দেখে রাজার হাবভাব কিরূপ হয়ে গিয়েছিল? আংটিটি দেখে কোনো প্রিয়জনের কথা মনে পড়ার স্বভাবে গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে তাকিয়েছিলেন। জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কী করতে চেয়েছিল? রক্ষীরা ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল, রাজার দেওয়া পারিতোষিকের অর্ধেক অর্থ সেই ফুলের দাম হিসাবে ধীবর দিতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রভু অনুগৃহীত হলাম, কিভাবে বক্তা অনুগৃহীত হলেন? মহারাজ আংটি ফিরে পেয়ে তার মূল্যের সমপরিমাণ অর্থ ধীবরকে দেওয়ার সে অনুগৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হলেন, কোন সংবাদ শুনে মহারাজের খুশি হওয়ার কথা বলা হয়েছে? ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজ দুষ্মন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছেন। আপনি প্রবেশ করুন। কোথায় প্রবেশের কথা এখানে বলা হয়েছে? আলোচ্য উদ্ধৃতাংশে রাজশ্যালককে মহারাজ দুষ্মন্তের প্রাসাদে প্রবেশ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত দিলাম, আরও দিচ্ছি। এইগুলো তোমরা অবশ্যই করবে। আমি এগুলো 1 নম্বরে প্রশ্ন দিলাম, এগুলো খুব ভালো। এবার আমি 3 নম্বর মানের প্রশ্ন দিচ্ছি, শোনো তাহলে। তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। দুর্বাসা এই আগমনের তাৎপর্য কি? ভালোভাবে শোনো। দুর্বাসা হলেন এক বিশিষ্ট মহর্ষি। তিনি তপবনে আসেন তখন শকুন্তলা তার স্বামী রাজা দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক ছিলেন, ফলে দুর্বাসার উপস্থিতি তিনি বুঝতে পারেননি। শকুন্তলা এরকম আচরণে ঋষি অপমানিত বোধ করেন। তিনি তাকে অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন সেই ব্যক্তি একদিন শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত অবশ্য শকুন্তলার সখী প্রিয়ঙ্বদা অনুরোধে ঋষি দুর্বাসা বলেন যে রাজার দেওয়ায় কোনো স্মৃতিচিহ্ন রাজাকে দেখাতে পারলে তবেই এই অভিশাপের প্রভাব দূর হবে। আমরা নেক্সট প্রশ্নে যাই। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলা এই অপমানের কারণ কি ছিল? দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু অনেক দিন রাজা শকুন্তলার খোঁজ না নেওয়ায় মহর্ষি কর্ণের উদ্যোগে ও শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করা হয়। শকুন্তলা সখীরা মনে করেন যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিটিই হবে স্মারকচিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত
এই হারিয়ে যাওয়ার পথে মানে যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়, ফলে দুষ্মন্তের রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। এবার নেক্সট প্রশ্ন, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? এই প্রসঙ্গ উল্লেখ করে বক্তা এরকম কারণ কি ব্যাখ্যা করো। দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর রাজার আংটিটি চুরি করার কথা অস্বীকার করলেও প্রথম রক্ষী আলোচ্য মন্তব্যটি করে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটিটি পেয়ে রাজ্য চালক রক্ষীরা নিশ্চিত হয়ে যায় যে ধীবর আংটিটি চুরি করছে। নিচু জাতের মানুষ হওয়ায় অনায়াসেই তাকে চোর বলে সন্দেহ করা হয়, কিন্তু ধীবর সেই চুরি কথা অস্বীকার করলে একজন রক্ষী তাকে ব্যঙ্গ করে এই মন্তব্যটি করেছেন। এবার আমরা নেক্সট পোস্টে যাব। তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, কে কোন প্রসঙ্গ মন্তব্যটি করেছেন? ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটিটি পেয়ে দুই রক্ষী তাকে চোর সাব্যস্ত করে আত্মপক্ষ সমর্থনে ধীবর নিজের কথা বলতে চাইলেও রক্ষীরা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে। তখন রাজা শ্যালক তার কাছে পুরনো ঘটনাটি জানতে চাইলে ধীবর জানায় যে সে একজন জেলে, জাল, বড়শি ইত্যাদি সাহায্যে মাছ ধরে তার সংসার চালায়। ধীবরের এই জবাব শুনে ব্যঙ্গের শুনে রাজা শ্যালক ধীবরের উদ্দেশ্যে উদ্দিষ্ট মন্তব্যটি করেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো ছাত্রছাত্রীরা যে এই শকুন্তলা যে গল্প আমরা ধীবর বৃত্তান্তে আমরা মোদ্দা কথা কি পাই, সেই শকুন্তলা হারিয়ে যাওয়া আংটি একজন ধীবর পেয়ে সে বিক্রি করতে গেলে রাজা সৈন্যদের কাছে সে ধরা পড়ে এবং ধরা পড়ে তাকে চোর হিসাবে আখ্যা দেয় এবং রাজা সিপাহীরা নিয়ে যায় এবং তাকে শাস্তিস্বরূপ তার গর্দান নেওয়ার কথা ভাবে। শেষে রাজা শ্যালক তাদের কাছে আসে, এসে কারণ শুনে আংটিটি রাজার কাছে নিয়ে যায় এবং রাজা চিনতে পারে এবং ধীবরকে ছেড়ে দেয়। উপযুক্ত পারিশ্রমিক পেয়ে ধীবর তার মানে রাজা শ্যালকের কাছ থেকে এবং আনন্দিত হয়, মহানন্দে সে গিয়ে ফিরে যায়। এই যে গল্পের আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা ভালো করে এমনি পড়বে, ধীবর বৃত্তান্তটা পড়ে এই কোশ্চেনগুলো দেখবে তোমাদের খুবই উপকারে লাগবে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবারে নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি, কীভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা আংটিটি পাওয়ার প্রসঙ্গে কী বলেছিলেন এটা সবিস্তারে লেখো। 3 নম্বর মানের প্রশ্ন, ভালোভাবে শোনো। দুষ্মন্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রাপথে নিজে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুষ্মন্তের দেওয়া আংটি জলে পড়ে যায়। ঘটনাক্রমে রাজ্য চালক ও রক্ষীরা এই আংটিটি পায় ধীবরের কাছে। ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় বলে সে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করেছিল তখন তার পেটের মধ্যে মণিখচিত আংটিটি সে দেখতে পায়। তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাই। সুতরাং রাজবাড়িতেই যাই। কে কোন রাজবাড়িতে যেতে চেয়েছেন? রাজ্য চালক রাজবাড়িতে যেতে ধীবর রাজরক্ষীটি জানিয়েছিল যে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটি যে রুই মাছের পেট থেকে পেয়েছে তার কথায় সত্যতা যাচাই করার জন্যই রাজ্য চালক রাজবাড়িতে যেতে চেয়েছে। ধীবরকে নিয়ে সদর দরজায় রক্ষীটি সাবধানে অপেক্ষা করতে বলে রাজা শ্যালক জানান যে আংটিটি কীভাবে পাওয়া গেল সেই সব কথা মহারাজকে জানিয়ে তার আদেশ দিয়ে তিনি ফিরে আসবেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নে মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কোন সংবাদ শুনে মহারাজ খুশি হবেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষী দুজন প্রশ্নোত্তর যে কথাটি মন্তব্যটি করেছে রাজ্য শ্যালক ধীবরের কাছে আংটিটি পাওয়ার পরে মহারাজকে সমস্ত ঘটনা জানানোর জন্য গিয়েছিলেন। তখনই রক্ষীরা এই মন্তব্যটি করেন। মন্তব্যের দুটি দিক আছে। প্রথম হচ্ছে রাজা তার আংটি ফেরতের কথা শুনে খুশি হবেন, আর দ্বিতীয়টি রাজা এই মূল্যবান আংটিটি যে চুরি করেছেন তাকে ধরতে পারে রাজার খুশি অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হুকুমনামা কি, সে হুকুমনামার কি নির্দেশ ছিল? এক কথায় হুকুমনামা বলতে আদেশপত্র বলা হয়। আর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীরা প্রত্যাশা করেছিল যে মহারাজের হুকুমনামায় ধীবরকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ থাকবে, কিন্তু রাজ শ্যালক আসার পরে দেখা যায় যে হুকুমনামায় জেলেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, সূচক এই জেলেকে ছেড়ে দাও। জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পাওয়ার পরে রাজ শ্যালক ও রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটিটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না,
কিন্তু রাজশালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন যে আংটিটি বিষয় ধীবর যা বলেছে সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সে আংটিটি পেয়েছে, সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। নেক্সট প্রশ্ন, মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, কোন সময় রাজার এমন বিহ্বল অবস্থা হয়েছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রাজশালক ও রক্ষীরা ধীবরকেই চোর সাব্যস্ত করে ও রাজশালক পুরো বিষয়টা রাজাকে জানানোর জন্য যায়। কিন্তু আংটিটি সম্পর্কে ধীবরের বলা কথা সত্যতা যাচাইয়ের জন্য রাজার কাছে গেলে ধীবরের সব কথা সত্য বলে প্রমাণিত হয়। আংটিটির দিকে তাকিয়ে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে যায় এবং স্বভাবে গম্ভীর প্রকৃতি হলেও সেই মুহূর্তে বিহ্বল হয়ে পড়ে। ঠিক আছে তোমরা, এবার ধীবর বৃত্তান্ত প্রশ্নের একটা বড় প্রশ্ন তোমাদের আলোচনা করি। প্রথম প্রশ্ন দ্বিতীয় সক্রিয়া মনে করলেন যে এই যে আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। এখানে কোন আংটির কথা বলা হয়েছে, আংটিটি কীভাবে পাওয়া গিয়েছিল? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লিখিত অংশে দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে যাওয়ার সময় বিদায় মুহূর্তে শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন সেই আংটিটির কথা বলা হয়েছে। শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যাওয়ার পরে দীর্ঘকাল শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত আসে না। এই সময় ঋষি দুর্বাসা তপবনে এলে যদি স্বামীর চিন্তায় অন্যমনস্কা শকুন্তলা তার টের পান না, অপমানিত দুর্বাসা অভিশাপ দেন যে তার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ অবধি শকুন্তলা সখীদের অনুরোধে দুর্বাসা বলেন যে কোনো নিদর্শন দেখাতে পারলেই আবার তার সাপের প্রভাব দূর হবে। সখীরা দুষ্মন্তের দেওয়া আংটিটিকেই সেই স্মারকচিহ্ন বলে ধরে নেয়। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে যখন শকুন্তলাকে স্বামীর ঘরে পাঠানোর আয়োজন করেন তখন আংটিটি শকুন্তলা সম্বল, কিন্তু পথে শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলা হাত থেকে খুলে আংটি জলে পড়ে যায়। এইভাবে আংটিটি খোয়া গেছিল। ঠিক আছে, ঘটনাক্রমে আংটিটি পেল এক ধীবর। কার আংটিটি সে পেয়েছিল? আংটিটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই ইতিহাসটি একটু লেখো। এগুলো সব 5 নম্বর কোশ্চেন বলছি। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরটি যে আংটিটি পেয়েছিল তা ছিল রাজা দুষ্মন্তের। কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশে ধীবরের আংটিটি পাওয়ার প্রেক্ষাপটে এক দীর্ঘ কাহিনী রয়েছে। মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে আশ্রম করা শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে যান। তারপর দীর্ঘদিন হয়ে গেল তিনি শকুন্তলা খোঁজ করেন না। একদিন ঋষি দুর্বাসা আশ্রমে এলে স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলাকে তার উপস্থিতি টেরই পান না। অপমানিত ঋষি অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন তিনি শকুন্তলাকে ভুলে যাবেন। পরে সখী প্রিয়ঙ্বদার অনুরোধে অভিশাপ কিছুটা লঘু করে দুর্বাসা বলেন যে শকুন্তলা যদি প্রিয়জনকে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারেন তাহলে তিনি এই অভিশাপ থেকে মুক্ত হবেন। শকুন্তলার কাছে থাকা দুষ্মন্তের দেওয়া আংটিটাই স্মৃতিচিহ্ন বলে সখীরা ভেবে নেন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতি গিয়ে পাঠানোর উদ্যোগ নেন, কিন্তু যাওয়ার সময় শচী তীর্থে স্নানের পরে অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলা হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। ফলে দুষ্মন্ত শকুন্তলাকে আর চিনতে পারেন না। ওদিকে এক ধীবর মাছ ধরতে গিয়ে একটা রুই মাছ ধরে তার এই আংটিটি পায় তার পেট থেকে। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কে কোন প্রসঙ্গে মন্তব্য করেছে এখানে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশে বন্দী ধীবর রাজার শ্যালক এবং রক্ষীদের জানিয়েছেন যে জাল, বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সংসার চালায়। তখন রাজা শ্যালক তার জীবিকা দুই পবিত্র বলে ব্যঙ্গ বিদ্রুপ করতে থাকে, অপবিত্র। কিন্তু এই বিদ্রুপের পরিপ্রেক্ষিতে ধীবর চরিত্রটি রাজা শ্যালককে উদ্দেশ্য করে প্রশ্ন মন্তব্যটি করেছে। ধীবর তার এই মন্তব্যের মধ্যে দিয়ে প্রবল আত্মসম্মান বোধেরই পরিচয় দিয়েছেন। সে রাজা শ্যালক ও তার পেশা নিয়ে কোনো রকম নিন্দাসূচক কথা বলতে অনুরোধ করেন, অনুরোধ করেন। বেদজ্ঞ ব্রাহ্মণের উদাহরণ দিয়ে সে বলে যে ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞের পশুপদের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ কোনো পেশায় সম্পূর্ণ শ্রদ্ধায় হতে পারে না, সেটির কিছু নেতিবাচক দিকও আছে। এভাবেই সে নিজের পেশাকে মর্যাদা আসনে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এখন মারতে হয় মানুষ, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। বক্তা কে? উক্তিটি প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। প্রশ্ন উদ্ধৃত মন্তব্যটি বক্তা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্যতম চরিত্র ধীবর। ধীবরের কাছে মণিখচিত রাজার নাম খোদাই করা আংটিটি দেখে রাজশালক এবং 2 রক্ষী তাকে চোর বলে সাব্যস্ত করে। ধীবর চুরির দায় অস্বীকার করায় তারা তার জাতি পরিচয় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। ধীবর তখন নিজের পেশাগত পরিচয় দিয়ে, যদিও তার জন্য তাকে অনেক তির্যক ব্যঙ্গ শুনতে হয়। তখনই এই ধরনের কথায় বিরোধিতা করে ধীবর জানায় একটি রুই মাছকে টুকরো করে কাটার সময় তার পেটের ভেতর থেকে এই আংটিটা পেয়েছে।
পরে সে তা বিক্রি করার সময় তাকে ধরা হয়েছে। এই কথাগুলি বলার পরে ধীবর প্রশ্ন উত্তর মন্তব্য করেছে, যা প্রমাণ করে যে সৎ, স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে নম্র, ভদ্র। সে রুক্ষভাবে কর্কশ্বরে তার বিরুদ্ধে ওঠা অনৈতিক অভিশাপের জবাব দেয়নি, বদলে বিনীতভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছে। এই পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমাদের ছাত্ররা তোমাদের খুব উপকার হয়েছে। এগুলো সব লিখে নাও, ভালোভাবে করো। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটি টিপে দিও। আর যারা এখনও লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলে গেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।